সেই কমিউনিটি কি জোট বেঁধেছে? আর যদি বেঁধে থাকেন, কোথায়? তারা তো এখন শুভেন্দু অধিকারীর দেওয়া প্রকল্পটাকে সুন্দরভাবে এনজয় করছেন। এখন আপনি যদি বাসে ওঠেন, কারা সবচেয়ে বেশি প্রকল্পের সুবিধা গ্রহণ করছেন একবার বলুন না। যে না, আমরা ওই হিন্দুত্ববাদী সরকার, মানে ওই শুভেন্দু অধিকারীর সরকারের টাকা কিন্তু ব্যবহার করব না, আমরা ভাড়া দিয়ে চলবো। একবার বলুন, কন্ডাক্টরগুলোও সেটাই কিন্তু গ্রাহ্য করবে। তো গিলতে পারেন ইন দ্য সেন্স যে পার্টিটা এখনও 600 কোটি টাকার উপরে রয়েছে, সুতরাং সেই পার্টির সভাপতি হওয়াটা খুব একটা খারাপ কিছু নয়। পয়সাগুলোকে তো গেলা যাবে না। বিষয়টা যে পুলিশের উর্দি পার্টি অফিসে কি করছে, তার মানে তৃণমূলের লোকজন সত্যি সত্যিই কি পুলিশের পোশাক পরে বিজেপি কর্মীদেরকে পেটাতেন, কংগ্রেস এবং সিপিআইএম কর্মীদেরকে পেটাতেন, না ভয় দেখাতেন? এইটা এখন একটা বড় প্রশ্ন। নমস্কার, আমি মানিক মণ্ডল, আপনারা দেখছেন ভারতীয় বাঙালি ইউটিউব চ্যানেল। প্রসন্নের নাম আপনারা এখনো হয়তো ভোলেননি, যাদের ধরা পড়ে যাবার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 28টা সিট পেয়েছিলেন, সেই প্রসন্ন এবং পার্থ চট্টোপাধ্যায় আর অর্পিতা মুখার্জির কথাই বলছি। প্রসঙ্গ উঠেছে এই প্রসন্নকে নাকি আজ 1 লক্ষ টাকার বন্ডে ছেড়ে দেওয়া হবে। জোড়া মামলায় ফেঁসেছিলেন। 2024 সালের ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে এনাকে অ্যারেস্ট করা হয় এবং আজও পর্যন্ত ইনি জেলে পুড়েছেন এবং জেল থেকে কার্যত উনি বেরোচ্ছেন 1 লক্ষ টাকার বিনিময়ে। আর সবথেকে বড় কথা, ওনার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠতা কিন্তু কম ছিল না। ইনি এবং উপদেষ্টা কমিটির প্রধান অর্থাৎ শান্তিপ্রসাদ সিংহ, ইনিও ঘনিষ্ঠ ছিলেন। সুতরাং একটা নেক্সাস তৈরি হয়েছিল। এই যে সার্কেল, এই সার্কেলের মধ্যে যিনি কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি আর কেউ নয়, তাদের মাননীয়াই হয়তো ছিলেন। সেই দিদিমণিরই থাকার কথা, যদিও এখনো পর্যন্ত সেটা প্রমাণ সাপেক্ষ বিষয়। যেদিন প্রমাণ হবে সেই দিন সেই প্রমাণের বেসিসে কিন্তু সেই মাননীয়াকে আর কেউ জেল থেকে জেলে ঢোকাতে কিন্তু আটকাতে পারবেন না। সুতরাং তাকে জেলে ঢোকানো শুধুমাত্র সময়ের অপেক্ষা। আপনারা সবটাই হয়তো দেখবেন। কিন্তু নিউ টাউন থেকে শুরু করে বিধাননগর, এই বিভিন্ন কলকাতার স্থানগুলোতে এনার অনেকগুলো প্রপার্টির খোঁজ পাওয়া গিয়েছে এই মিডিলম্যান প্রসন্নের। এর পাশাপাশি 80টি, একবার ভেবে দেখুন, 80টি নামে বেনামে সংস্থা তৈরি করেছেন যেখানে উনি পয়সাগুলোকে ইউজ করেছেন। অর্থাৎ ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করার একটা কনভার্ট করার চেষ্টা উনি কিন্তু বরাবরই চালিয়েছেন। সুতরাং আজ সেই মিডিলম্যান 1 লক্ষ টাকার বিনিময়ে বেরিয়ে আসছেন। অপরদিকে গ্রেপ্তারির আশঙ্কায় আগেভাগে হাইকোর্টে চলে গেলেন সস্ত্রীক ইন্দ্রনীল। ইন্দ্রনীল আবার স্ত্রীকে সঙ্গে নিয়ে দুর্নীতি করেছেন। আপনাদের বারে বারে প্রতিবেদনে একটাই কথা বলছি, যে দল একটা মাউন্ট এভারেস্টে লাশ খোঁজাকে কেন্দ্র করে এত বড় রাজনীতি করে, মানে পয়সার রাজনীতির কথাই বলছি, চুরি করার রাজনীতির কথা বলছি। তো একজন মাউন্ট এভারেস্ট জয়ী, ওনার বক্তব্য রয়েছে যে মাউন্ট এভারেস্টে যে সমস্ত বাঙালিদের মৃত্যু হয়েছিল তাদের জন্য 2 কোটি টাকা করে ধার্য করা হয়েছিল এবং ডেড বডিগুলোকে খোঁজার কথা ছিল সেই টাকা দিয়ে। অরূপ বিশ্বাস দায়িত্বে ছিলেন, পুরো টাকাটাই নাকি উনি খেয়ে ফেলেছেন, গোগ্রাসে গিলেছেন কার্যত। তো এনাদের কাছ থেকে আর কি আশা করবেন? এনারা ভগবানকে নিয়েও রাজনীতি করেন, ভগবানকে নিয়েও চুরির ব্যবসা চালান। এই যে এক্ষুনি যার নাম নিলাম তিনি হলেন ইন্দ্রনীল, যিনি নাকি ভীষণ সিদ্ধহস্ত গায়কও বটে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গান করতে গিয়ে মিচকি মিচকি হাসেনও। তা সেই হাসি দেখেই হয়তো মমতা দেবী তাকে মন্ত্রিত্ব দিয়ে ফেলেছিলেন। দুর্গাপুজো নিয়ে একটা বেআইনিভাবে ব্যবসা চালানো হয়েছে কার্যত। একবার ভেবে দেখুন, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় 1 লক্ষ টাকা করে দিচ্ছেন কমিটিগুলোকে, অপরদিকে ওনারই চেলা চামুন্ডারা কিন্তু সেই জনগণের কাছ থেকেই পয়সাগুলোকে লুট করেছে এবং একটা প্রসেসে, মানে যেটাকে বলা হয় কর্পোরেট ওয়েতে দুর্নীতি চালানো হয়েছে। সুস্বাদু দুর্নীতি 2011-র পর থেকেই শুরু করেছেন, সবাই মিলেমিশে খেয়েছেন, কেউ একা যেন ভাগটা না নেন। একা যদি কেউ ভাগ নিয়ে নেন তবে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়ের মতো করুণ পরিণতি অপেক্ষা করবে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছেন যে ভাগ বাটোয়ারা করে খেতে হবে রে বাবা, একা একা খেলে তো হবে না। তো এই যে যিনি রয়েছেন ইন্দ্রনীল এবং তার স্ত্রী, দুজনে মিলেমিশে, মানে নারী এবং পুরুষ নির্বিশেষে দুর্নীতি হয়েছে তৃণমূলে। এখানে বলা হচ্ছে যে প্রিভিউ শো বলে একটা প্রিভিলেজদের জন্য পুজো দেখার টিকিট করে দেওয়া হয়েছে, মানে আপনি এক্সট্রা কিছু সুযোগ সুবিধা পাবেন, তাই আপনার জন্য একটা টিকিট, এন্ট্রির জন্য টিকিট ধার্য করা হবে, আর সেটা
একটা মোটা অঙ্কের বিনিময়ে আপনাকে কিনতে হবে। এই তো পরিস্থিতি রয়েছে। আর সবথেকে বড় কথা, মানুষদেরকে ঠকানো হয়েছে একটা কথাই বলে যে ইউনেস্কো নাকি এটা মানে এই যে কর্মকাণ্ড চুরি করার জন্য ইউনেস্কো তাদেরকে পারমিশন দিয়েছে। ইমেইল মারফত নাকি তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে ইউনেস্কোর। এখন সেই ইমেইলকে কেন্দ্র করেই শুরু হয়ে গিয়েছে কোর্টে কেস। আপনাদের গত সব কটা প্রতিবেদনেই আমি বলে আসছি যে তৃণমূলের বিভিন্ন পার্টি অফিস থেকে না ত্রাণ সামগ্রী ভীষণ পরিমাণে এখন খুঁজে পাওয়া যাচ্ছে। কিছু কিছু জায়গায় আবার শোয়ার জন্য খাট পাওয়া যাচ্ছে, এসিওয়ালা রুম, বাথরুম রয়েছে সেখানে, বিলাসবহুল, তাজমহলের থেকেও বিলাসবহুল বিভিন্ন রকমের ইনফ্রাস্ট্রাকচারওয়ালা রুম পাওয়া যাচ্ছে, যেগুলো কলেজে, যেগুলো স্কুলে রয়েছে, গর্ভনিরোধক পিল পাওয়া যাচ্ছে। তো সব মিলিয়ে একটা অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে যখন তৃণমূল কংগ্রেস তাদের ক্ষমতা থেকে চলে গিয়েছেন। এখন একটা খবর উঠে আসছে যে হুগলির ধনেখালি বলে একটা জায়গা রয়েছে, আপনারা জানেন। তো সেখান থেকে একটা বেসরকারি বিএড কলেজ, রীতিমতো সেই বিএড কলেজে দেখা যাচ্ছে সরকারি ত্রাণ সামগ্রী, মানে বেসরকারি বিএড কলেজে সরকারি ত্রাণ সামগ্রী। বুঝতে পারছেন তো লজিকটা? এর সঙ্গে কার জড়িত থাকার কথা রয়েছে? স্বাভাবিক, সেখানকার যিনি স্থানীয় বিধায়ক, তৃণমূল বিধায়কের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে। আপনারা ভাবছেন সেখানে শুধুমাত্র কি ত্রাণ সামগ্রী ছিল? একেবারেই নয়। ত্রাণ সামগ্রীর নামে সেখানে রড, লাঠি, সাদা থান সব কিছু ছিল। অর্থাৎ কাকে কিভাবে ভয় দেখাতে হবে, সেই রড, হকি স্টিক দিয়ে কাকে কিভাবে মারতে হবে, সব কিছু তারা রেডি করে রেখেছেন রীতিমতো। এই যে ত্রিপল, ডাস্টবিন, সাবান, বৈদ্যুতিন সরঞ্জাম, এইগুলো দিয়ে এনারা কি করতেন? যখন বন্যার পরিস্থিতি তৈরি হয়, যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, তখন দাঁড়িয়ে ত্রিপলগুলোকে ইউজ করা হয়। ডাস্টবিন তো পার্টি অফিসে থাকার কথা নয়, গোডাউনে থাকার কথা নয়, এগুলো তো বিলি করে দেওয়া উচিত। আর এই যে 2017-18 সালের বিভিন্ন ডেটগুলো দেখা যাচ্ছে, তার থেকে একটা কথা স্পষ্ট, এগুলো বহুকাল আগে দিয়ে দেওয়ার কথা। তাহলে তারা কেন সেগুলোকে মজুত করে রেখেছেন বলুন তো বাপু? এর পেছনে কি লজিক রয়েছে? কত টাকা এর পেছনে থাকতে পারে একবার আমায় সেটা স্পষ্টভাবে বলুন তো কমেন্টে। আপনারা যারা দেখছেন নিশ্চিতভাবে কমেন্ট বক্স খোলা রয়েছে। এই যে এর পাশাপাশি আপনাদের বলি, বৈদ্যুতিন সরঞ্জাম ছাড়াও লাঠি, রড, যেটা সব থেকে আশ্চর্যজনক, এখন শোনা যাচ্ছে বিভিন্ন পার্টি অফিস থেকে নাকি পুলিশের উর্দি পর্যন্ত পাওয়া যাচ্ছে। একবার ভেবে বিষয়টা যে পুলিশের উর্দি পার্টি অফিসে কি করছে? তার মানে তৃণমূলের লোকজন সত্যি কি পুলিশের পোশাক পরে বিজেপি কর্মীদেরকে পেটাতেন, কংগ্রেস এবং সিপিআইএম কর্মীদেরকে পেটাতেন, না ভয় দেখাতেন? এইটা এখন একটা বড় প্রশ্ন। আরেকটি জায়গা সারেঙ্গা বলে, তো সেই সারেঙ্গায় তৃণমূলের এমএলএ যিনি রয়েছেন, তার গাড়ি করে তিনি কিন্তু মহিলা, সেই মহিলা দুটি গাড়ি করে রীতিমতো ত্রিপল, কম্বল, শাড়ি, ধুতি এবং আরও অন্যান্য পোশাকগুলোকে নাকি পাচার করার চেষ্টা করেছেন বলেই গ্রামবাসীর অভিযোগ। তারা সকলে সেই গাড়িটাকে আগে থামানোর চেষ্টা করেন, তার ভেতরে যত রকমের ত্রাণ সামগ্রী রয়েছে সবটা বাজেয়াপ্ত কিন্তু করা হয়েছে। এই যে এত পার্টি অফিস থেকে ঘন ঘন ত্রাণ সামগ্রীর উদ্ধার, এইটা নিয়ে বরাবরই প্রশ্ন উঠে যায় যে তৃণমূল কংগ্রেস আদেও কি সেগুলো ডিস্ট্রিবিউট করতেন, নাকি নিজেরা নিজেদের পকেটটা ভরার জন্যই ওই ত্রাণ সামগ্রীগুলো এতদিন ধরে রেখে দিয়েছিলেন? তৃণমূল সাংসদদের নিয়ে আমাদের কিন্তু আলোচনা সুদূর অতীত থেকে চলছে। আপনারা জানেন ওনাদের কাকলি ঘোষ দস্তিদার একটা টিম বানিয়েছেন, আর এইদিকে ঋতব্রত একটা টিম বানিয়েছে বিধায়কদের নিয়ে। এবার দুজনেরই একটাই লক্ষ্য রয়েছে, ওই 600 কোটি টাকা। মানে তৃণমূল কংগ্রেসের যে নির্বাচনের জন্য যে পয়সাগুলো বিভিন্ন সংস্থারা দিয়েছে, বড় বড় বিজনেসম্যানরা এই পয়সাগুলো যারা দিয়েছেন, সেই তাদের টাকাগুলো এখন ঋতব্রতর নজরে রয়েছে। সেই পয়সাগুলো যদি কোনোভাবে হাতিয়ে নেওয়া যায়, তো সেটাকে কেন্দ্র করে এখন শোভনদেব চট্টোপাধ্যায় কোর্টে চলে গিয়েছেন, মামলা লড়ছেন কার্যত যে কেন ঋতব্রত বিরোধী দলনেতা হবে। কলকাতা হাইকোর্টে পৌঁছে গিয়েছেন। এখন দেখা যাবে হয়তো সুপ্রিম কোর্টে তারা ওই সাংসদদের বিরুদ্ধেও যাবেন। আগামীতে বিভিন্ন রকমের পদক্ষেপ আপনারা কিন্তু আজ আপনাদের একটা ছবি দেখাই, সেখানে স্পষ্টতই দেখতে পাবেন তৃণমূল সাংসদদের সই। সেই সইগুলো প্রকাশ্যে এসেছে। 19 জনের মধ্যে কারা কারা রয়েছেন ভাবুন একবার আপনারা।
যে দেব দুদিন আগে পর্যন্ত বলছেন আমি দিদির সঙ্গে রয়েছি, আর যে সায়নী ঘোষ কিছুদিন আগে পর্যন্ত বলেছিলেন যে ডিজে বাজবে এবং ভয়ঙ্কর রকমভাবে ডিজে বাজবে, সেই তারা এখন একজোট হয়েছে। আর ওই দিক থেকে আরও এক মহিলা রয়েছেন যিনি নাকি বিউটি কুইন অফ তৃণমূল কংগ্রেস, সেই কোয়েল মল্লিক, তিনিও কিন্তু পদত্যাগ করে ফেলেছেন। তারপরে ওই জুন মালিয়া বলে ব্যক্তিটি রয়েছে, মহিলাটি, তিনিও কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেই যারা দেবদের যে সংগঠন রয়েছে, নতুন সংগঠন যারা তৈরি করছেন কাকলি দেবী, তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। দেখুন, রচনা দেবীও কিন্তু বাদ পড়েনি এই 19 জনের মধ্যে, সবার সিগনেচার পরপর রয়েছে। আর কাকলি দেবীর পাশে চিফ হুইপ কথাটা কিন্তু লেখা রয়েছে। আসলে 5 জুন আপনারা জানেন কালীঘাটে একটা বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেইখান থেকে কার্যত উনি ঘোষণা করে দিলেন একটা নতুন কমিটি, যাতে ভাগ বাটোয়ারায় কোনো অসুবিধে না হয়, সকলেই যেন সঠিকভাবে পয়সাপাতিগুলোকে গিলতে পারে। তো গিলতে পারেন ইন দ্য সেন্স যে পার্টির তো এখনও 600 কোটি টাকার উপরে রয়েছে, সুতরাং সেই পার্টির সভাপতি হওয়াটা খুব একটা খারাপ কিছু নয়, পয়সাগুলোকে তো গেলা যাবে না। তো 5ই জুন কালীঘাটে দাঁড়িয়ে নতুন কমিটি হয়েছে, সেখানে সায়নী ঘোষকে যুবর দায়িত্ব পুরনো যেটা ছিল সেটাই কিন্তু দেওয়া হয়। এর পাশাপাশি মহিলার যে সভানেত্রী করা হয় সেটা হলো মালা রয়। অপরদিকে আরও একজন রয়েছেন যাকে কিন্তু ওই যে তাদের শ্রমিক সংগঠন তারও দায়িত্ব দেওয়া হয়, তিনিও কিন্তু সেই দলের সঙ্গে আজ আর অতটা সক্রিয়ভাবে নেই। অর্থাৎ তৃণমূলের মাননীয়া যতজনকে দায়িত্ব দিয়েছেন সবাই মুখ ফিরিয়ে নিয়েছেন, সে সায়নিক যুব দায়িত্ব হোক, মহিলা সভানেত্রী মালা রয় হোক, এনারা সকলেই এখন বিদ্রোহীদের তালিকায় রয়েছেন, দল বদলের জন্য পা বাড়িয়ে রেখেছেন। কিন্তু এক্সেপশন একজনই, এই ভিডিও যখন তৈরি করছি তার কিছু মিনিট আগে, এই ধরুন 10 মিনিট হয়েছে, ফেসবুকটা খুলেছি মাত্র, দেখছি তারপরে মহুয়া দেবী একটা পোস্ট করেছেন যেখানে লেখা রয়েছে উনি দলের সঙ্গে রয়েছেন, দল ওনাকে যে জেলা সভাপতির পদটা দিয়েছেন তাতে উনি কিন্তু কৃতজ্ঞ। অর্থাৎ সেখানে যার সিগনেচার রয়েছে আপনাদের সামনে সেটা রাখছি, সেই সিগনেচার আর কারণ নয়, সেটা হলো চন্দ্রিমা ভট্টাচার্যের। তো চন্দ্রিমা ভট্টাচার্য আজ কিন্তু সেই তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি হয়েছেন। তাই মহুয়া দেবী ওই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে শুয়োর বলেছেন ঠিকই, কিন্তু কল্যাণ এখন বিমুখ হলেও মহুয়া দেবী কিন্তু তৃণমূল ছাড়তে নারাজ, কারণ তৃণমূলই তার ভরসা। এতদিন তিনি যা কুৎসা রটিয়েছেন তাকে বিজেপি গ্রহণ করবে না, তাই আগেভাগেই তারা কিন্তু আর যোগটোক দিতে চাইছেন না। এই রাজনৈতিক দর কষাকষির মাঝেও তৃণমূল কংগ্রেস কিন্তু শান্তিতে নেই, বিশেষত মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় সেই যিনি রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দুজনকেই মামলার নোটিশ কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সই জাল কাণ্ড একদিকে ছিল, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষদীয় দলের কেউ না হয়েও সই করেছেন, ব্লক লেটারে ঋতব্রতদের সই জাল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, সেটা নিয়ে তো একটা এফআইআর সিআইডি তদন্ত চলছে। কিন্তু 5 ঘন্টা ধরে এই নিয়ে তাকে ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ চালানো হয়। এর পাশাপাশি উস্কানিমূলক মন্তব্য করেছেন এই যিনি রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা দেবী কি বলেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? অভিষেক বলেছিলেন ডিজে বাজানোর কথা, কোন দিল্লির কত বড় জল্লাদ রয়েছে, কার বাপের বেটা কি করবে, এইভাবে আক্রমণ করেছিলেন কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অভিষেকের কিন্তু আজ করুণ থেকে করুণতর পরিণতি হচ্ছে, এবং এখন দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উস্কানিমূলক মন্তব্য, যেটা তিনি খুব যদি ভুল না হই 9 মার্চ অর্থাৎ মার্চ মাসের 9 তারিখে তিনি বলেছিলেন যদি আমরা না থাকি না, একটা কমিউনিটি যদি জোট বাঁধে 1 সেকেন্ডও লাগবে না 12টা বাজাতে। সেই কমিউনিটি কি জোট বেঁধেছে? আর যদি বেঁধে থাকেন কোথায়? তারা তো এখন শুভেন্দু অধিকারীর দেওয়া প্রকল্পটাকে সুন্দরভাবে এনজয় করছেন। এখন আপনি যদি বাসে ওঠেন, কারা সবচেয়ে বেশি প্রকল্পের সুবিধা গ্রহণ করছেন একবার বলুন না, যে না আমরা ওই হিন্দুত্ববাদী সরকার মানে ওই শুভেন্দু অধিকারীর সরকারের টাকা কিন্তু ব্যবহার করব না, আমরা ভাড়া দিয়ে চড়বো। একবার বলুন, কন্ডাক্টরগুলোও সেটাই কিন্তু গ্রাহ্য করবে। সুতরাং সেটা তো কেউ বলবেন না। এই যিনি শুভেন্দু অধিকারী রয়েছেন তারও তো স্পষ্ট বক্তব্য যে যারা ট্যাক্সের টাকা দিচ্ছেন সেই সাধারণ জনগণের জন্য প্রকল্প। সুতরাং আপনি হিন্দু না মুসলিম সেটা পরের কথা, আপনি কি ট্যাক্স দিচ্ছেন? যদি ট্যাক্স পেয়ার হয়ে থাকেন তবে দাঁড়িয়ে আপনি সেই ভোগ করতে পারবেন। কিন্তু রাজনৈতিক কষাকষি তো চলতেই থাকবে।
কিন্তু এই রাজনীতির বাইরেও শিক্ষা একটা অন্যতম বিষয়, প্রধান বিষয় কার্যত। আপনারা জানেন বহু ছাত্রছাত্রীরা স্নাতকোত্তর যে ডিগ্রিগুলো রয়েছে, স্নাতক ডিগ্রি, সেগুলো নিতে এখন অনিচ্ছা প্রকাশ করছে। কার্যত কলেজে, ইউনিভার্সিটিতে কেউ যেতে চাইছে না, সবাই যেগুলোকে কম্পিটিটিভ এক্সাম বলা হয়, সেই এসএসসি, সিএইচএসএল, সিজিএল, এমটিএস, এই দিকে বেশি ঝুঁকে পড়ছে। কিন্তু এখন সেইটা বিমুখ হয়ে যাচ্ছে সকলেই। দেখা যাচ্ছে বহু ছাত্রছাত্রীরা স্নাতকের দিকে এগোচ্ছে। কার্যত যেদিন থেকে শুভেন্দু অধিকারী সরকার গড়া হয়েছে, সেই দিন থেকেই কিন্তু তার মুখ্যমন্ত্রীত্বে দেখা যাচ্ছে বহু ছাত্রছাত্রীরা এখন কলেজে ভর্তির সংখ্যা কিন্তু বেড়ে গিয়েছে। দেখুন, কার্যত দ্বিগুণ হয়ে গিয়েছে এক কথায় যদি বলতে হয়। এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কথা যখন ওঠে, তখন NIRF র্যাঙ্কিংয়ের কথা আসে। মানে 1 নম্বরে রয়েছে ন্যাশনালি, যদি আমরা দেখি গোটা ভারতে 1 নম্বরে রয়েছে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়। এখানেও কিন্তু ভর্তির সংখ্যা বেড়েছে। আমরা যদি রাজ্যের দিকে তাকাই, তবে প্রায় আমাদের 17টা ইউনিভার্সিটিতে এখন ভর্তি চলছে। তার মধ্যে রয়েছে 460টি কলেজ। এই 460টি কলেজে ভর্তির আবেদনের জন্য প্রায় 4.5 লক্ষ ছাড়িয়ে গিয়েছে আবেদন। আর গতবার সেটা ছিল 2,32,000, প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন দেখার বিষয় কতজন ভর্তি হয়। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নাম আপনারা শুনেছেন, কলকাতায় দাঁড়িয়ে ভীষণ বিখ্যাত। তো সেখানে 7,800 জন ভর্তি হয়েছিল, আজ সেই সংখ্যা 15,000-এরও বেশি দাঁড়িয়েছে। সুতরাং শিক্ষাক্ষেত্রে সাধারণ যারা যুবক যুবতীরা রয়েছেন, যারা এতদিন বলে এসেছিলেন যে কি হবে পিএইচডি ডিগ্রি নিয়ে, কি হবে উচ্চশিক্ষা নিয়ে, যখন দাঁড়িয়ে এসএসসি হয় না, কিন্তু সেটা এখন আর চলছে না। এখন সকলেই কার্যত ওই অনার্স ডিগ্রি, মানে যেটা এখন মেজর আর মাইনর হয়েছে, নতুন শিক্ষানীতি তো আসছে, নিউ NEP 2020 যেটা লাগু হয়েছে। তো সব মিলিয়ে এখন পশ্চিমবঙ্গ কিন্তু পাল্টাচ্ছে। আগামীতে 6 মাস না যাওয়া পর্যন্ত তো আমরা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারি না, সরকারের সমালোচনা করতে পারি না। কারণ 15টা বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গকে 8 লক্ষ কোটি টাকার বেশি ঋণের একেবারে দোরগোড়ায় রেখে তিনি কিন্তু পদত্যাগ করেছেন। কার্যত পদত্যাগও বোধহয় করেননি, পদত্যাগ করাতে বাধ্য করা হয়েছে তাকে, তিনি ক্ষমতা ছাড়তে নারাজ। তো সেই পরিস্থিতি থেকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কতটা কি কাজ এগোচ্ছে, সবটার দিকেই আমাদের নজর থাকবে। আপনাদেরও নজর থাকুক ভারতীয় বাঙালি ইউটিউব চ্যানেল। আবারও বলি, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। আপাতত অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।